সুপ্রিয় দর্শক, বাংলাদেশ কিছুক্ষণ পর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেটি নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর আসম ফেরদৌস রহমান। ফেরদৌস, ম্যাচটা হবে নিউ ইয়র্কে নাসা কাউন্টিতে। এখানে অলরেডি 5টা ম্যাচ হয়েছে, গতকাল ভারত পাকিস্তানের ম্যাচটাও এখানে হয়েছে। তো এখানে আমরা যেটা দেখেছি যে শুধুমাত্র কানাডা এবং আয়ারল্যান্ডের ম্যাচেই 120+ স্কোর হয়েছে, এর বাইরে কোনো ম্যাচে 120+ স্কোর হয়নি। তো এই ম্যাচটা কেমন হতে পারে বা কী এক্সপেক্ট করছেন এই ম্যাচে? এই ম্যাচেও রান কম হবে, এটা প্রায় সব ধরনের বিশ্লেষকরাই বলছেন যে এই ম্যাচেও রান আশা করা ঠিক হবে না। কারণ হচ্ছে অলরেডি উইকেট তো দেখাই যাচ্ছে যে রান হচ্ছে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার যেটা অনেকে খেয়াল করে না, সেটা হচ্ছে আউটফিল্ডে এটাতে এখনও দেখা যাচ্ছে বালি আছে, ফলে বল যাচ্ছে না। এবং এরকম নতুন একটা মাঠকে প্রস্তুত হওয়ার জন্য সময় দেওয়া লাগে। এটা এত দ্রুত একটা মাঠ তৈরি করা হয়েছে যে এটা সময় পায়নি। এবং টানা প্রতিদিন খেলা হচ্ছে, এই নিয়ে টানা 3 দিন এই মাঠে খেলা হচ্ছে। একটা মাঠকে বিশ্রাম দিতে হয়, কিন্তু এই মাঠে টানা 3 দিন খেলা হওয়ার কারণে আজকে আউটফিল্ড আরও স্লো হওয়ার একটা চান্সেস। আর যে উইকেটে যে কথা বলা হচ্ছে, এই উইকেটে বলা হচ্ছিল যে এডিলেড থেকে মাটি আনা হচ্ছে, ভালো রান হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে বাইরে থেকে উইকেট আনার ফলে এটা এখনও শ্যুট করতে পারেনি, হয়নি। ফলে যেটা হচ্ছে বলাররা আর্লি মুভমেন্ট পাচ্ছে, পরে বলটা নিচু হয়ে যাচ্ছে। আবার এমন না যে স্পিনাররা উইকেট না পেলেও তাদের বলে রান তোলাটা ততটা সহজ হচ্ছে না। ফলে এইখানে বাংলাদেশ এবং ভারতের যে প্রস্তুতি ম্যাচ, ওটাতে ভারত বেশ 180 রান করেছিল, কিন্তু সেটা ছিল প্রস্তুতি মুড, মানে অনেকটা পিকনিক মুডে খেলা। ওইটাতে রান করা গেছে। কিন্তু এরপরে যখন যত ম্যাচ হচ্ছে, মানে ইম্পর্টেন্ট ম্যাচের গুরুত্ব যত বাড়ছে, রান তত কমে আসছে। ফলে আজকেও রান আসলে 120-এর বেশি হবে বা দেখা যাবে, এটা আশা করাটা একটু বোকামি হবে। আচ্ছা, আপনি যেটা বললেন যে আর্লি সিম মুভমেন্ট এবং সুইংয়ের কথা বললেন, এখানে পাওয়ার প্লেটা সে কারণে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তামিম ইকবালও আজকে ক্রিকেট ইনফোতে বলছিলেন যে বাংলাদেশের নতুন বলকে কাউন্ট করাতে হবে। তো পাওয়ার প্লেতে আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত যে 5টা ম্যাচ হয়েছে, এখানে ইনফরমেশন যেটা দেখাচ্ছে যে কোনো ম্যাচেই পাওয়ার প্লেতে কোনো দল 40 রান করতে পারে। হ্যাঁ, হায়েস্ট হচ্ছে 39 রান করেছে ইন্ডিয়া, সেটা আয়ারল্যান্ডের এগেনস্টে। তো এখানে আপনার কী মনে হচ্ছে যে কারা এগিয়ে থাকবে বা পাওয়ার প্লেতে কারা এই জিনিসটা বেনিফিট নেওয়ার জন্য এগিয়ে? দুই দলের টপ অর্ডার বা ওপেনিং যদি আমি কম্পেয়ার করি, তাহলে আসলে কোনো রকম তুলনা হয় না। একদিকে কুইন্টন ডিকক আছে, রিজা হেনরিক্স আছে, তাদের 3-এ আছে এইডেন মার্করাম। আমাদের এখানে যে 3জন আছেন, একমাত্র তানজিদ তামিম একটু ফর্মে ছিলেন, তিনিও বিশ্বকাপে প্রথম ম্যাচে ভালো করেননি। এদিকে লিটন গত ম্যাচে ফর্মে ফিরেছেন বলা যায় না, একটু ছন্দ দেখা গেছে। আর সৌম্য তো 0 রানে আউট হয়েছে। যদি ওভাবে কম্পেয়ার করি, ওরা অবশ্যই এগিয়ে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ধরনের কন্ডিশনে, মানে যেই উইকেটে ব্যাটিং করা যায় না, এই ধরনের কন্ডিশনে, মানে ব্যাটিংটা কঠিন, করা যায় না সেটা তো বলা যাচ্ছে না, কঠিন। এই ধরনের উইকেটে দেখা যায় যে বাংলাদেশের ব্যাটসম্যানই একটু হলেও প্রেফারেবল। কারণ হচ্ছে মিরপুরের উইকেট যদি আমি বলি, বা গত কিছুদিনে সিলেটের উইকেটও যেই কন্ডিশনটা দেখা যাচ্ছে, রান তোলা কঠিন, এই ধরনের উইকেটেই বাংলাদেশ আসলে অভ্যস্ত। সেখানে কুইন্টন ডিকক বলি বা হেনরিক ক্লাসেন বলি, তারা হচ্ছে আইপিএলে এবারে রান বন্যার একটা আইপিএল কাটিয়েছেন। তারাও বল ব্যাটে আসছে, এরকম স্বচ্ছন্দ, এইসব ক্ষেত্রেই স্বচ্ছন্দ। ফলে যদি আসলে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং ফিল্ডিংটা বেছে নিতে পারে, তাহলে আমার ধারণা বাংলাদেশের জন্য প্রেফারেবল যে বাংলাদেশ এগিয়ে থাকবে। কারণ এই ধরনের কঠিন উইকেটে আসলে টি-20 খেলা ঠিক কিনা সেটা ভিন্ন আলোচনা হতে পারে, কিন্তু এই ধরনের কঠিন কন্ডিশনে অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু হলেও বাড়তি সুবিধা পাবেন, এগিয়ে থাকবেন কিনা সেটা অন্য ইস্যু। যদিও সাউথ আফ্রিকা এখানে 2টি ম্যাচ খেলেছে, বাংলাদেশ শুধু একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেটা কোনো ইম্প্যাক্ট ফেলবে? সাউথ আফ্রিকা 2টি ম্যাচ খেলেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচেও যেটা দেখা গেছে যে এই ধরনের কন্ডিশন, যেই উইকেটে রান নিতে কষ্ট হচ্ছে, সেখানে যে ধৈর্য ধরে ব্যাটিং করতে হবে, সেটা তাদের টপ অর্ডারের মধ্যে সেই ইচ্ছা বা চেষ্টাটা দেখা যায়নি। মানে তাদের বেসিক খেলা হচ্ছে যে আগ্রাসন, তারা সেটা থেকে বেরোতে পারছে না। এবং এই উইকেটে যদি আবারও তারা আগ্রাসনকে অস্ত্র করতে চায়, তাহলে খুবই কালকে ঋষভ পন্থ যেরকম লাকি একটা ইনিংস খেলেছেন, সেরকম লাক যদি ফেভার করে, তাহলে হয়তো বা তারা ভালো করতে পারবে। কিন্তু লাক ছাড়া এই উইকেটে ওভাবে আগ্রাসন দেখিয়ে আসলে টিকে থাকা সম্ভব না। আচ্ছা, এখানে আমরা পাওয়ার প্লে নিয়ে যেহেতু কথা হচ্ছে, এখানে বাংলাদেশের বোলিং নিয়ে কোয়েশ্চেন ডেফিনেটলি চলে আসে। এখন বাংলাদেশের বোলিংয়ের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে শরীফুল প্র্যাকটিস ম্যাচে ইনজুর্ড হয়েছিলেন, গত ম্যাচ খেলতে পারেননি। গতকাল তিনি প্র্যাকটিসে ফিরেছেন। এই ব্যাপারে হাতুরু সিং আজকে বলেছেন যে একটা ইঙ্গিত আছে যে হয়তো খেলতে পারে, যদিও এখনও শিওর না। শরীফুল খেললে বাংলাদেশের জন্য কতটুকু সুবিধা হবে, বা না খেললে বাংলাদেশ কি মিস করবে, সেটা বাংলাদেশ বোলিং এটা কেমন হতে পারে, কি মনে করছে?
শরীফুল খেললে অবশ্যই আমাদের প্লাস পয়েন্ট, কারণ শরীফুল আমাদের অ্যাকচুয়াল, যদি আমরা কখনো মূল একাদশ বানাতে চাই, শরীফুলের নামটা মোস্তাফিজের পাশেই থাকবে, মানে যখন যদি আমি একাদশ করতে যাই। কারণ হচ্ছে মোস্তাফিজকে আমি যদি নতুন বলে বল করতে যাই, মোস্তাফিজ কখনো নতুন বলে বল করে না, মানে টি-20তে সে 6 মানে 6 পাওয়ার পরে শেষ ওভারে বল করে। নতুন বলে একজন বাঁহাতি পেসার যে দুই দিকে বলটা মুভ করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই কন্ডিশন, নিউ ইয়র্কের কন্ডিশনে একজন পেসার যে মুভ করাতে পারে এবং তার সঙ্গে যদি হালকা একটু উইকেটের সাহায্য পায়, তাহলে সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেটা গতকালকে আমির এবং শাহিন শাহ আফ্রিদি দেখিয়েছেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের যদি নতুন বলে যদি শরীফ না থাকে, সেক্ষেত্রেও বলটা করতে হবে তাসকিন এবং তানজিম সাকিবকে। তাসকিন হ্যাঁ বলে মুভ করতে পারেন এবং তার সেই গতিটা আছে, কিন্তু তানজিম সাকিবের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, তার সুইং থাকলেও ওই যে বলের বাড়তি সিম মুভমেন্ট যেটা, সেটা শরীফুলের মতো আশা করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে বোলিং আক্রমণে একজন ডানাতি পেসার এবং বাঁহাতি পেসার থাকলে যে বাড়তি সুবিধাটা থাকে, ব্যাটসম্যানরা যে একটা দ্বিধায় থাকে, সেটা তো দুজন ডানাতি পেসারের ক্ষেত্রে আমরা পাবো না। সো আইডিয়াল কন্ডিশন বা আইডিয়াল যদি সিচুয়েশন হয়, আমরা শরীফুলকে পেলে হয়তো বাংলাদেশ দলের জন্য ভালো, কিন্তু যদি তাকে না পায় তাহলে তো কিছু করার নেই। কারণ মুস্তাফিজকে যা তার স্ট্রেংথ হচ্ছে পরে এসে বল করা, সেই স্ট্রেংথের জায়গা নষ্ট, মানে কন্ডিশন ইউজ করতে গিয়ে তার স্ট্রেংথের জায়গা তো নষ্ট করতে পারবে না। ফলে তার যেটা করতে পারতো, যদি বাংলাদেশ তাসকিনের পাশাপাশি একজন স্পিনারকে যদি বোলিং আনতে পারতো, কিন্তু এই চেষ্টা প্রথম ম্যাচে কাজে দেয়নি, কারণ সাকিব সেদিন পাওয়ার প্লেতে প্রচুর রান দিয়েছেন, আর শেখ মেহেদীকে সেদিন সুযোগ দেওয়া হয়নি। আজকে সুযোগ দেওয়া হবে এ ধরনের কোনো মানে ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে শেখ মেহেদী যদি না থাকে, একজন আমরা নিশ্চয়ই রিশাদের মতো একজন লেগ স্পিনারকে দিয়ে বোলিং শুরু করবো না। আচ্ছা, আপনি পেসার এবং স্পিনারদের ব্যাপারটা যদি আমরা আসি, এখানে প্রতিটা ম্যাচেই দেখা যাচ্ছে পেসারদের জন্য পিচটা বেশি ফ্রেন্ডলি। এখন পর্যন্ত আমরা স্ট্যাট যদি দেখি যে 72 উইকেট, এই 5টা ম্যাচে 72 উইকেট পড়েছে, তার মধ্যে 55টা উইকেটই পেসারদের আর 10টা উইকেট হচ্ছে স্পিনারদের। তো সেক্ষেত্রে বাংলাদেশ কি আজকে যদি শরীফুল খেলতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ কি 4 পেসার নিয়ে নামা উচিত হবে বলে মনে করেন কিনা, বা সেক্ষেত্রে কে বাদ যেতে পারে? 4 পেসার নিয়ে আসলে নামা উচিত, মানে আইডিয়াল হচ্ছে তাই। কারণ হচ্ছে পাকিস্তান কালকে 4 পেসার নিয়ে নেমেছে এবং তাদের পেসাররা দারুণ বল করেছে। ভারত সেটা করেনি। তারা হচ্ছে পাকিস্তানের দুজন বাঁহাতি পেসার হিসাবে চিন্তা করে তারা দলে বাঁহাতি ব্যাটসম্যান বাড়াতে গিয়ে পেসার বেশি নিতে পারেন, কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো একজন যখন পেস বোলিং অলরাউন্ডার থাকে, তখন আর আসলে 3 পেসার নিয়ে নামলেও মানে সেই বিলাসিতা দেখাতে পারে। এখন বাংলাদেশ 4 পেসার নিয়ে নামতে যদি চায়, সেক্ষেত্রে বাংলাদেশের হচ্ছে টিমে যে বর্তমান যে পরিস্থিতি, তাতে 4 পেসার নিয়ে নামতে হলে একজন ব্যাটসম্যান কমাতে হবে। কিন্তু বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ দল সবসময় বাড়তি একজন ব্যাটসম্যান নিয়ে নামতে ইচ্ছুক। আর যেটা হতে পারে যে একজন স্পিনার কমাতে চাইলে রিশাদকে কমাতে হবে বা সাকিবকে কমাতে হবে। রিশাদকে কমাতে চাইলে আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, তাকে কমানো যায় না। আর একজন লেগ স্পিনারকে ছাড়া টি-20তে নাম বহুদিন বাংলাদেশ নেমেছে এবং খারাপ করেছে, অবশেষে একটা অস্ত্র বাংলাদেশের কাছে এসে সে তাকে রেখে নামা যায় না। বোলিংয়ের কথা চিন্তা করলে সাকিবকে হয়তো বা নামানোর চিন্তা অনেক দল করতে পারতো, কিন্তু বাংলাদেশ দল যে পরিস্থিতিতে আছে বা বাংলাদেশ দল যেভাবে চিন্তা করে, সেটাতে সাকিবকে ছাড়া আমরা কখনো আসলে নামার সাকিব আল হাসানকে, মানে তানজিম সাকিব থাকবেই এবং সাকিব আল হাসানও থাকবে এই ম্যাচে। ফলে আমার ধারণা এই ম্যাচে সৌম্য সরকারকে যেহেতু আমরা না বলি, অন্তত কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন যে তিনি অলরাউন্ডার, সেক্ষেত্রে আমার ধারণা চন্ডিকা হাথুরুসিংহের আজকে সৌম্য সরকারকে ফোর্থ পেসার হিসেবে ইউজ করবেন। আচ্ছা, আমরা পেস বোলিং নিয়ে যখন কথা বলছি, এই ম্যাচে আমাদেরকে নরকিয়াকে নিয়ে কথা বলতেই হবে। নরকিয়া এই পর্যন্ত 2 ম্যাচে, প্রথম ম্যাচে তো শ্রীলঙ্কার সাথে 7 রানে 4 উইকেট, পরের ম্যাচে 19 রানে 2 উইকেট নিয়েছেন এবং বিধ্বংসী বোলিং যেটাকে বলে, তার পেস এবং আইপিএলে যদিও ভালো করতে পারেনি, এখানে তিনি ইয়ে করছেন। তো সেক্ষেত্রে নরকিয়াকে বাংলাদেশ কিভাবে সামলাতে পারে বা কেমন ইয়ে হতে পারে? নরকিয়া আসলে বিশ্বকাপের মনে হচ্ছে যেন বিশ্বকাপের জন্য জমি রেখেছেন। আইপিএলে তাকে যখনই বল দেওয়া হয়েছে, মানে যে কোনো ধরনের ব্যাটসম্যান, সেটা যে সুনীল নারায়ণ হোক বা ভারতের খুব অপরিচিত কোনো ব্যাটসম্যানই হোক, নরকিয়াকে হিট করেছেন প্রচুর। কিন্তু এখানে যখনই কন্ডিশন একটু সাহায্য পেয়েছেন, সঙ্গে সঙ্গে কিন্তু নরকিয়া একদম ভিন্ন একজন বলার হিসেবে কাউন্ট হয়েছেন। ফলে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ দলে নরকিয়া একটু যেটা হচ্ছে তার পেস 150, মানে অনেক হাই রেঞ্জের বল এবং দুর্দান্ত নিয়ন্ত্রণ। এই ধরনের পেস খেলার মতো বাংলাদেশ দলে 2জন ব্যাটসম্যান যদি, মানে সেরা ফর্মে যদি তারা থাকতেন, তাহলে বলতাম যে 2জন ব্যাটসম্যান ছিলেন, তারা হচ্ছেন সৌম্য সরকার এবং লিটন দাস। আমাদের জন্য সমস্যা হচ্ছে সৌম্য সরকার ফর্মে নেই,
লিটন দাস ছন্দে আছেন, কিন্তু নরকিয়ার পেস সামলানোর মতো অবস্থায় আছেন কিনা সেটা আমরা এখনও বলতে পারছি না। আর দ্বিতীয়ত এখন নরকিয়াকে এবারে পাওয়ার প্লেতে ইউজ করছে না, তারা আসছেন 6 ওভারের পরে। 6 ওভারের পরে আসার কারণে ততক্ষণে বাংলাদেশের সৌম্য এবং লিটন দুজনেই থাকবেন কিনা এটা নিয়ে আমাদের অনেক সন্দেহ আছে। দ্বিতীয়ত হচ্ছে তখন যখন থাকবেন সেই সময় আসলে উইকেট আমাদের তাওহিদ হৃদয়ের এবং সাকিব আল হাসান এই দুজনে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর তাওহিদ হৃদয়ে ভালো ছন্দে আছেন, কিন্তু তাওহিদ হৃদয় হচ্ছে পুরোপুরি লেগ সাইডের ডিপেন্ডেন্ট ব্যাটসম্যান। তো এই ক্ষেত্রে যেটা হয় পুরোপুরি লেগ সাইডের ডিপেন্ডেন্ট হলে এই ধরনের পেস খেলতে হলে মাঝে মাঝে একটু অফ সাইডের শটটা থাকা লাগে। আর সাকিব আল হাসান চোখের যে সমস্যায় ভুগছেন, মানে এই পেস সামলানোর জন্য তার জন্য কঠিন হবে। তবে আমার ধারণা যদি দলের যদি এই চিন্তাটা করে যে নরকিয়াকে কীভাবে সামলাতে হবে, সেক্ষেত্রে আজকের জন্য হলেও অন্তত যদি সেই ধরনের কন্ডিশন যে নরকিয়া বোলিং করছে এই সময় সাকিবকে নামতে হবে, সেক্ষেত্রে সাকিবকে ব্যাটিং লাইনে একটু পিছিয়ে দিয়ে মাহমুদুল্লাহকে এগিয়ে আনা উচিত। মাহমুদুল্লাহর ছন্দে আছেন এবং এই ধরনের পেস খেলার মতো তার সেই অ্যাবিলিটি আছে। ফেরদৌস, সাকিবকে নিয়ে একটু কথা বলতে হচ্ছে। সাকিবকে নিয়ে বারবারই কথা আসছে। সাকিব অনেকদিন ধরেই ফর্মে নেই, তার চোখের সমস্যা, সেটা যদিও প্রথমে তিনি মানতে রাজি হননি। তার চোখের সমস্যার কারণে তার ব্যাটিংয়ে দেখা যাচ্ছে যে উনি বোলার বল ছাড়ার আগে একটু চোখ সরিয়ে নিতে হচ্ছে, অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আই এম গোয়িং টু পুট ইউ অন দ্য স্পট। ধরুন আপনাকে এখন বাংলাদেশ দলের আজকে টিম সাজানোর দায়িত্ব দেওয়া হলো। সাকিবকে আপনি কারেন্ট ফর্মে যে সাকিব, আপনি কি একাদশে রাখবেন কিনা, নাকি আপনি বোল্ড কল নেবেন যে সাকিবকে বাদ দিয়ে এই ম্যাচে নামলে বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করেন কিনা? কারেন্ট ফর্ম, আজকের পিচ এবং মানে নিউ ইয়র্কের এই পিচ এবং এই বর্তমান ফর্মের এই উইকেটে স্পিনারদের যে পারফরমেন্স, সব কিছু বিবেচনা করলে সাকিবের জায়গায় আজকে আমি অন্য কোনো পেসারকে নিতাম। কারণ আমি রিশাদকে এই ফর্মের রিশাদকে আমি ড্রপ করতে পারবো না। আর সাকিব ব্যাটিংয়ে যেটা দিচ্ছে সেটা আমার ধারণা টপ অর্ডার যদি কিছু না করতে পারে তাহলে সাকিবও আমাদেরকে খুব বেশি কিছু হেল্প করতে পারবে না। কিন্তু বোলিংয়ে আমার একজন পেসার হয়তো বা ম্যাচ চেঞ্জ করে দিতে পারবে, যেটা গতকালে ভারতের চার পেসার যেটা করতে পেরেছিল। আচ্ছা, এবার দক্ষিণ আফ্রিকা নিয়ে যেহেতু কথা বলে, দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও কলাপস করছে খুব বেশি। যেমন পাওয়ার প্লেতে আগের ম্যাচে সম্ভবত 4 উইকেট পড়ে গেছে পাওয়ার প্লের মধ্যেই, বাট স্টিল দুটো ম্যাচেই ম্যাচ বের করে নিয়েছে। সেক্ষেত্রে আপনি মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দক্ষিণ আফ্রিকার কোন ব্যাটসম্যানকে আপনি ধরে নিচ্ছেন যে তাকে ফেরাতে পারলে বাংলাদেশের জয়ের চান্সটা একটু বেড়ে যাবে? ডেভিড মিলার। কারণ হচ্ছে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপের যত ব্যাটসম্যান আছে এদের সবার মধ্যে যেই একটা অ্যাগ্রেশন আছে, মিলারের মধ্যে অ্যাগ্রেশন আছে। তার নাম শুধু কিলার মিলার হয়নি, কিন্তু সেটা হচ্ছে যখনই কন্ডিশন কঠিন হয়ে যায়। এটা 2022 বিশ্বকাপে দেখেছি, নেদারল্যান্ডের বিপক্ষে যখন সেই ম্যাচটা হেরেছিল, সেই ম্যাচে একমাত্র মিলারই চেষ্টা করছিলেন যে ম্যাচটা লং নেয়ার, মানে অর্থাৎ শেষ পর্যন্ত নিয়ে ম্যাচটা বের করে আনার। আর কোনো ব্যাটসম্যান চেষ্টা করতে পারেন, কিন্তু সেদিন মিলার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এই ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মিলার কিন্তু সফল হয়েছেন। কারণ হচ্ছে অন্য সকল ব্যাটসম্যান যখন পরিস্থিতি কঠিন হয়ে যায়, সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা তারা তত বেশি আগ্রাসী হয়ে ম্যাচটা চেষ্টা করে যে আগ্রাসন দিয়ে ডিফেন্ড করতে। কিন্তু মিলার হচ্ছে ম্যাচ পয়েন্ট বুঝতে পারেন এবং কঠিন কন্ডিশনে দরকার হলে সিঙ্গেল বের করে, ডাবলস বের করে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যান, এবং তারপর যখন সেট হয়ে যান তখন হচ্ছে তার আগ্রাসনটা দেখান। যেমন পরশু যেই ম্যাচটা হয়েছিল, এক পর্যায়ে পার্সেন্টেজ ছিল 50% বেশি নেদারল্যান্ডসের পক্ষে, কিন্তু মিলার থাকার কারণেই কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত বের হয়ে এসেছে। কারণ অন্য বান্ধব যেই নাম ছিল তিনি হচ্ছে আগ্রাসন দেখে আউট হয়ে যাচ্ছিলেন, কিন্তু শুধুমাত্র মিলারই মাথা ঠান্ডা রেখে আউট করত। ফলে টপ অর্ডারকে যদি আমরা কন্ডিশন কাজে লাগিয়ে আউট করতেও পারি, মিলারকে ফেরানোর জন্য আমাদের আলাদা নজর দিতে হবে, প্ল্যান লাগবে। ধন্যবাদ ফেরদৌস। দর্শক, আমরা আশা করি বাংলাদেশ আজকে ভালো খেলবে। আজকে এতটুকুই, আপনাদের সবাইকে ধন্যবাদ।